তো এখন দেখো তাহলে আমাদের গত ক্লাসে আমরা আমাদের এই যে 3 ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে বলছিলাম, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক। ওকে, এখন দেখো প্রাণীর এই শ্রেণীবিন্যাসের ভিত্তি, বেসিস অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন। তাহলে কিসের উপর ভিত্তি করে আমরা এই ভিন্নতা তৈরি করি, মানে এই পার্থক্যগুলো করে থাকি? এই যে আমরা টোটাল মানে 3টা আমরা বৈশিষ্ট্য করছি এখানে, আমরা জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক, এগুলো কিসের উপর ভিত্তি করে বললাম আমরা তো আলোচনা করলাম না। তো এখানে যে আমরা শ্রেণী বিন্যাস করবো, এই যে আমরা দেখছি ছোটো ক্লাসে বিভিন্ন পর্ব শ্রেণী গোত্র করা হয়েছে, উপপর্ব করা হয়েছে, পরিফেরা, নিডারিয়া, অ্যানলিডা, নেমাটোডা, মলাস্কা, আর্থ্রোপোডা, এখানে ডামাটোডা, করা, এগুলো হলো কেন, কিসের উপর ভিত্তি করে করা হলো, তাই না? একটার সাথে আরেকটার ভিন্নতা কি, কোন টপিকগুলো আলোচনা করব, এইগুলো হলো কি আমাদের শ্রেণী বিন্যাসের ভিত্তি। তো এই ভিত্তিগুলো যদি তুমি আগে জানো, ছোটো ক্লাসে পড়ছো, তখন কোনো ভিত্তি শেখার কোনো অপশনে ছিল না। যদি আমি পড়াই, আমি যদি ছোটো ক্লাস পড়াই, তাদেরকে আমি এইগুলো আগে বলি, তারপরে আমি বই পড়াই। তো তোমাদের কিন্তু বইয়ের মধ্যে আগে ভিত্তিগুলো দিয়ে দিছে, বাট দেখা যায় মানে মেজরিটি স্টুডেন্ট এটা কানেক্ট করতে পারে না। যে এই যে প্রথমে দেখো ভিত্তিটা, এখানে দেখো ভিত্তি নিয়ে আলোচনা করা আছে অনেকটুকু, দেখো এখানে অনেক কিছু ভিত্তি আলোচনা করা আছে। দেন তারপরে তোমরা যেটা পড়ছো সেটা হলো কি, এই যে পর্বগুলো শুরু করছো এখানে ছোটো ক্লাসে কোথা থেকে পড়ছো, এই যে এখানে পরিফেরা থেকে শুরু করছো না? আচ্ছা, এই যে এখান থেকে পর্ব থেকে পড়লাম। তো মেইন পড়া কিন্তু এইগুলাই, মানে এখানে আরও দূরে, আচ্ছা এখানে পড়া কিন্তু এইগুলাই, বাট এইগুলো পড়ার জন্য যে কিছু লাগে আমাদের বেসিক, অর্থাৎ আমরা যখন বই পড়ি, বই পড়ার আগে আমাদের কি ক খ শিখতে হয়েছে, দেন ক খ দিয়ে শব্দ তৈরি করতে হয়েছে, দেন বাক্য। তো আমরা যদি ক খ না শিখে রিডিং করতে পারতাম, কখনই পারবো। হ্যাঁ, ঠিক বিষয়টা এখানেও, যে শ্রেণী বিন্যাস করতে গেলে অবশ্যই তাদের ভিত্তি ক খ শিখতে হবে, অবশ্যই। তো ক খটা কিসের উপর ভিত্তি করে আমরা শ্রেণী বিন্যাস করবো, যদি সেইগুলো জানো, তাহলে এই যে প্রতিটা পরিফেরা পড়বেন, নিডারে পড়বেন, অ্যানলিডা পড়বেন, যে প্রাণীগুলোর বৈশিষ্ট্য আছে, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে না। তুমি দেখো ছোটো ক্লাস 8ও দেখবা মুখস্থ করতে গিয়ে কদিন পরে ভুলে গেছো, তাই না? তো এখন যাতে খুবই সহজ হয়, ইজিলি লিখতে পারো, না মুখস্থ করে, সেটার লক্ষ্যে তোমাকে করতে হবে। তো এখানে দেখো এগুলো একটু মনোযোগ দিতে হবে। বায়োলজি থেকে চিত্র অনেক বেশি প্রয়োজন। চিত্র কিছু লাগবে, ওগুলো বলে দিব। তাহলে ভিত্তিগুলো কী কী দেখো, প্রত্যেক প্রাণীর নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে, যেমন তাদের আকার, গঠন, দৈহিক প্রতিসাম্য কি, এটা পরে বলবো। অর্থাৎ দেহকে মনে করো কয়টি সমান অংশে ভাগ করা যাচ্ছে, এটাকে বলা হয় প্রতিসাম্য। দেহের খণ্ডকায়ন, কতটি খণ্ড আছে কিনা, কিছু যেমন খণ্ড থাকে না, এরকম খণ্ডকায়ন বা দেহ গহ্বর, ভেতরে কি প্রকোষ্ঠ থাকে না, গরু কাটলে দেখছো না ভিতরে একটা ক্যাভিটি থাকে না, ফাঁকা জায়গা থাকে না, যার মধ্যে ভুঁড়ি টুড়ি থাকে, রক্ত থাকে না, কিন্তু কাটলে সাদা কাভারিং থাকে, ওটা হলো দেহ গহ্বর। তারপর লিঙ্গ, বুঝছো, অর্থাৎ স্ত্রী না পুরুষ। তারপরে জীবনচক্র প্রকৃতির মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। তাহলে আমাদের যে বৈশিষ্ট্যগুলো কিসের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে, তাদের এই লক্ষণগুলো আর কি, তাদের আকার, আকৃতি, প্রতিসাম্য, দেহের খণ্ডাকায়ন, প্রতিসাম্য তল আছে কিনা কোনো, জীবনচক্র অর্থাৎ তাদের জীবন কীভাবে বাহিত হয়, এই সবগুলো দ্বারাই আমরা তাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকি। তো শ্রেণীবিন্যাসের প্রয়োজনে প্রাণীদের এইসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয়। তো বৈশিষ্ট্যগুলো কী কী দেওয়া আছে এখানে, দেহের আকার, ছোট প্রাণী না বড় প্রাণী, তারপর সংগঠন মাত্রা, অর্থাৎ প্রাণীটা কী দ্বারা তৈরি, কোষ দ্বারা, টিস্যু দ্বারা, নাকি অঙ্গ দ্বারা, কী দ্বারা তৈরি, একজীবী মানে এককোষী না বহুকোষী। নর্মালি আমরা এখানে সব বহুকোষী আলোচনা করবো। তা আমরা তো জানি যে কোনো জীব হয় এককোষী, আবার কেউ হয় বহুকোষী। ওকে, আবার জীবন পদ্ধতি, কীভাবে জীবিকা নির্বাহ করতেছে, কীভাবে চলতেছে, ভ্রূণীয় মানে ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ, অর্থাৎ প্রতিটা জীবের জাতীয় শুরু হয় কিস থেকে, কোষ বিভাজনে পড়ছে জাইগোট থেকে, জাইগোট নামক একটি মাত্র কোষ থেকে প্রতিটি জীবের জীবন শুরু হয়, বুঝছো না? আচ্ছা, তাহলে এই যে তখন যে ওই ভ্রূণ মানে ওই ভ্রূণটা, অর্থাৎ আমাদের জায়গা থেকে ভ্রূণ তৈরি হয়, এই ভ্রূণ তৈরি হলো কীভাবে, এবং এই ভ্রূণ কীভাবে বিকশিত হয়, অর্থাৎ ছোট্ট একটা ভ্রূণ থেকে আমরা বড় মানুষ হয়ে গেলাম, হাত পা হলো, তো এগুলো কীভাবে হলো, এগুলো আমি এখানে পড়বো। তার ভ্রূণ স্তর, আমাদের দেহে কয়েকটা স্তর থাকে, জার্ম লেয়ার বলি আমরা, যে স্তর থেকে আমাদের বিভিন্ন অঙ্গ তৈরি হয়, এগুলো আমরা দেখবো। প্রতিসাম্য, দেহকে কয়টি অংশে ভাগ করা যায় সমান অংশে, এগুলো। খণ্ডকায়ন, আমাদের দেহ খণ্ড আছে কিনা, এগুলো দেখবো। অঞ্চলায়ন, মাথা একটা মানে অঞ্চল, বুক একটা অঞ্চল, পেট একটা অঞ্চল, এরকম অঞ্চলায়ন আমরা দেখবো, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। উপাঙ্গ মানে কি, হাত পা, প্রান্তিকতা দেখা যায়, তো মাথার একটা অংশ, আবার হলো লেজের একটা মানে পিছনের দিকে একটা অংশ,
পিঠের একটা অংশ, বুকের একটা অংশ, এগুলো প্রান্তিকতা বলি আমরা। বলি না উত্তর দক্ষিণ পশ্চিম এগুলোকে প্রান্ত, এরকম প্রান্তিকতা আর কি। যে একটা গরু যদি দাঁড় করে রাখো, সম্মুখ অংশ কি মাথার ওই দিকটা, মাছ বরাবর যদি আমরা কাটি তাহলে সামনেরটা হয় সম্মুখ অংশ, পিছনেরটা পশ্চাৎ অংশ। এই বরাবর যদি কাটি একদম এই বরাবর মাছ বরাবর, তাহলে কি উপরের অংশ নিচের অংশ। আবার এইভাবে যদি কাটি সাইডের দুই সাইডের অংশ, তো এইগুলো হলো প্রান্তিকতা। আমরা দেখবো আর ভালো করে নাম সহকারে, তা সহজভাবে বলতেছি। এখন তল, বিভিন্ন তল থাকতে পারে, বুঝছো? তারপর হলো সিলম, সিলম নতুন টপিক, এটা আমরা দেখবো। তারপর হলো কঙ্কাল, সংবহনতন্ত্র, অর্থাৎ সংবহনতন্ত্র মানে কি পরিবহনতন্ত্র। আমাদের দেহের ভিতরে আসলে পরিবহনগুলো কীভাবে হয়, পুষ্টি পরিবহন বলো, আমাদের দেহে গুরুত্বপূর্ণ যত হরমোন, বিভিন্ন ধরনের কেমিক্যালের পরিবহনগুলো কীভাবে হচ্ছে সেগুলো নিয়ে পড়বো। গতকাল সময় একটা বলছিলাম কথা, সেটা হলো উদ্ভিদের ক্ষেত্রে পরিবহন কী ছিল, জাইলেম ফ্লোয়েম, পরিবহন ওটা তন্ত্রের অংশ ছিল। তো এখানে আমরা দেখবো প্রাণীদের ক্ষেত্রে মানে সংবহনতন্ত্র মানে পরিবহনতন্ত্র আছে। যেমন আমরা নর্মালি জানি রক্ত বা লসিকা, নাম শুনছো? রক্তের মাধ্যমে পুষ্টি মানে প্রবাহিত হয়ে থাকে। কঙ্কাল, এটা জানো, কঙ্কাল তো হাড়াড্ডি না। তো নটকট্টা শব্দটা হয়তো বা জানো না, এটা হলো নটকট হলো মেরুদণ্ডের প্রাথমিক অবস্থা। এটা আমরা বিস্তারিত করে জানবো। পৌষ্টিকতন্ত্র মানে পরিপাকতন্ত্র, বুঝতে পারছো? আমরা খাবার খাচ্ছি, এটা পরিপাক করছে, এই সম্পর্কিত বিষয়। ওকে, এখন দেখো আকার, তাহলে এইগুলো এখন আমরা বিস্তারিত পড়বো। প্রথমে কি বলা হলো, আকার। আকার উপর ভিত্তি করে প্রাণীদেরকে আলাদা করা যায়। ছোট প্রাণী, বড় প্রাণী ভাগ করা যায় কিনা? আমি ভাগ করলাম যে মনে করো 5 ফুটের যেগুলো মানে 1 ফুটের থেকে নিচে যারা, তারা একটা ভাগ করলাম। 1 ফুটের যারা বড় তারা একটা ভাগ করলাম। তো স্কুলে বিভিন্ন খেলাধুলার মধ্যে উচ্চতা দেখে দেয় অনেক সময়, যে এত ফিট উচ্চতার গুলা একটা, তো এত ফিট উচ্চতার গুলা ABCD এভাবে গ্রুপ করা হয়। ঠিক এমনটা আমরা এখানে গ্রুপ করলাম আকার দিয়ে। কীভাবে বলো তো? কিছু প্রাণী আছে আনুবীক্ষণিক, অর্থাৎ কি বলতো, খালি চোখে দেখা যায় না, ঠিক আছে? যেমন কি বলতো, মাছের ফুলকায় এক ধরনের জীবাণু দেখা যায়, যাকে বলি মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু, ঠিক আছে? ট্রাইকোডিনা অ্যানাবাসিক। ফুলকা আগে খুব দেখা যায়, এখন আর নাই। মাছের ফুলকা দেখা যাবে না কেন? সকল মাছের ফুলকা আছে। আগে আমি খুব দেখতাম, এখন আগে ফেলে দিয়ে আছে, এই ধরে দেখা যায়। মাছের ফুলকার কাজ কি? ফুলকার পরে শ্বাস প্রশ্বাস নেওয়া। আচ্ছা আচ্ছা। মানুষের আমরা স্তন্যপায়ীরা ফুসফুসের সাহায্যে নেয়। কাকগুলা কেমন? কাক সবাই মানে আমার সাথে ফুসফুসের সাহায্যে, মানে যারা স্থলে বসবাস করে তারা হলো ফুসফুসের সাহায্যে, আর যারা পানিতে বসবাস করে তারা হলো ফুলকার সাহায্যে। এটা আমরা পুরো বিস্তারিত ধীরে জানবো। তা আনুবৈজ্ঞানিক প্রাণী মানে যেটা খালি চোখে দেখা যায় না। উদাহরণ আমাদের এরকম অনেক আছে, তো অনেক উদাহরণ জানতে হবে না, জানতে হবে কোনটা আমাদের বইয়ে যেটা আছে, কেননা পরীক্ষা আসবে। নিশ্চয়ই কোনটি? মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণু, ট্রাইকোডিনা অ্যানাবাসিক, বুঝছো? ট্রাইকোডিনা অ্যানাবাসিক পরীক্ষা আসবে যে মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণুর নাম কি? ট্রাইকোডিনা অ্যানাবাসিক। একদম উত্তর করবে। বৃহত্তর প্রাণী তার মানে বড় প্রাণী যেগুলো, অনেক প্রাণী আছে, তো দেখো মানে যেগুলো খালি চোখে দেখা যায়। এখানে সে কী বলতো, গিনিপিগ, ক্যাভিয়া পোর্সিলাস, নামটা মনে রাখতে হবে। গিনিপিগ বৈজ্ঞানিক নাম কি? ক্যাভিয়া পোর্সিলাস, গিনিপিগ ক্যাভিয়া পোর্সিলাস। তো এখানে কোনটি বৃহত্তর প্রাণী এটা আসবে না, তারপর বৃহত্তর প্রাণী অনেক আছে, সেটা দিবে না। জাস্ট এটা দিতে পারে যে গিনিপিগের বৈজ্ঞানিক নাম কি? ক্যাভিয়া পোর্সিলাস। আমি কিন্তু জাস্ট বলে দিচ্ছি যে কোন থেকে কী, কোন জায়গা থেকে কী এমসিকিউ আসতে পারে, সো সেভাবে করতে হবে। তারপর সংগঠন ক্রমমাত্রা, কোথায় এমসিকিউ আসবে, কোথায় ক আসবে, কোথায় সিকিউ আসবে, সবই বলে দিব। সংগঠন ক্রমমাত্রা এর অর্থ কি? অর্থাৎ জীবটা কী দ্বারা গঠিত, জীবটা কী দ্বারা গঠিত। অর্থাৎ আমরা তো দেখি যে আসলে কিছু আছে আনুবৈজ্ঞানিক জীব, কিছু আছে বড় জীব, এবং আমরা এখানে বলছি যে আসলে জীবদের মানে কোষের গঠন অনুসারে আমরা মানে কোষের গঠন অনুসারে জীবদের 3 ভাগে ভাগ করা হয়। একটা বলা হয় অকোষীয়, এটাকে বলি আমরা অ্যাক্যারিওটিক। কি বলি? অ্যাক্যারিওটিক। একটা বলি কি বলতো, প্রোক্যারিওটিক, আরটা ইউক্যারিওটিক। অ্যাক্যারিওটিক মানে কি? অকোষীয়, যেমন হলো ভাইরাস। অর্থাৎ এখানে কি নাই বলতো, কোষীয় উপাদানগুলো নাই। আবার কি বলতো, ক্যারিও মানে ক্যারিওটিক বলতেছি না, ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। অ্যাক্যারিওটিক মানে নিউক্লিয়াস নাই এখানে, এবং কোনো উপাদানও নাই, কিছু না। আবার হলো প্রোক্যারিওটিক মানে কি? আদিকোষী। আদিকোষী বলতে কি? ব্যাকটেরিয়াকে বোঝায়। অর্থাৎ এখানে নিউক্লিয়াসটা সুগঠিত নয়। নিউক্লিয়াসের যে উপাদানগুলো অর্থাৎ ক্রোমোজোমগুলো থাকবে বা ক্রোমাটিন তন্তু, এগুলো ক্রোমোজোম সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। সাইটোপ্লাজম বোঝো তো না? হ্যাঁ। নিউক্লিয়াসটা বোঝো? নিউক্লিয়াস বুঝি। সাইটোপ্লাজম বোঝো? হ্যাঁ, বোঝো তো না? আচ্ছা। আর মানে ইউক্যারিওটিক মানে কি? প্রকৃত কোষ, অর্থাৎ সেখানে নিউক্লিয়াস সুগঠিত থাকবে।
তাহলে কোষীয় আমরা মানে কোষের গঠন অনুসারে আমরা 3 ধরনের পাই। এখন আমরা দেখি যে এইগুলো সবগুলো জীবকে আমরা আবার 2 ভাগ করি। একটা হলো কি বলতো এককোষী, একটা হলো বহুকোষী। বহুকোষী। এককোষী এবং কোষী আবার বহুকোষী, এইভাবে ভাগ করা যায়, তাই না? আচ্ছা, এককোষী আর বহুকোষী। তা আমাদের এই অর্ধের পড়া হলো কি বলতো বহুকোষী। তো এই বহুকোষী মানে কি অসংখ্য কোষ দ্বারা গঠিত। তৈরি, অসংখ্য কোষ দ্বারা জীবটা তৈরি। এখানে এন সংখ্যক দিয়ে দিলাম আমরা। অসংখ্য কোষ দ্বারা জীবটা গঠিত। এখন কথা হলো যে অসংখ্য কোষ হতে পারে, বাট আমরা জানি জীবদেহের গঠন এবং কার্যকরী একক কি বলতো গঠন ও কার্যকরী এককে কি বলা হয়? জীবদেহের গঠন ও কার্যকরী একক হলো মনে থাকবে? জি। জীবদেহের গঠন ও কার্যকরী একক হলো কোষ। কোষ। গঠন ও কার্যকরী একক হলো কোষ। ওকে, বুঝছো? তাহলে কোষ দ্বারাই কিন্তু গঠিত, কিন্তু কিছু প্রাণী আছে যারা শুধুমাত্র কোষ দ্বারাই তৈরি হয়। কি দ্বারা? কোষ দ্বারা। মানে শুধু অনেকগুলা কোষ একত্র হয়ে থাকে, বাট এখানে কিছু কি তৈরি হবে না বলো তো, কোনো টিস্যু তৈরি হবে না। তাই এখন তাহলে টিস্যু শব্দটা আসলে এটা বুঝতে হয়। সো আমরা তাহলে আগে বিষয়গুলো বুঝি। তো নর্মালি একটা শুধুমাত্র কোষ, এটা কি বলবো আমরা? কোষ। জীবদেহের গঠন এবং কার্যকরী এককে কি বলা হয়? কোষ বলা হয়। এটাকে কোষ বলা হয়। কোষ। এখন কথা হলো অনেকগুলা কোষ মানে কি একগুচ্ছ কোষ। তো এরকম যদি একগুচ্ছ কোষ, যদি কোনো একগুচ্ছ কোষ, এটা হলো একগুচ্ছ একটা কোষ নিলাম। একগুচ্ছ কোষ যদি কোনো নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি হয়, মানে একই জায়গা থেকে উৎপত্তি হয়ে যদি একই ধরনের কাজ করে, তখন তাদেরকে বলা হয় টিস্যু বা কলা। তাহলে এটার নাম কি বলো তো? টিস্যু। হ্যাঁ। আগে থেকে জানো না এটা টিস্যু কাকে বলে? হ্যাঁ, তাহলে টিস্যু কাকে বলে? একগুচ্ছ কোষ যখন একই জায়গা থেকে উৎপত্তি হয়ে একই ধরনের কাজ করে, তখন তো টিস্যু। তখন তাদেরকে টিস্যু বা কলা বলা হয়। বুঝছো? তাহলে একগুচ্ছ কোষ যখন একই জায়গাতে উৎপত্তি হয় একই ধরনের কাজ করে, তখন তাদেরকে টিস্যু বা কলা বলা হয়। তার মানে এখানে কিন্তু অনেকগুলো কোষ দ্বারা গঠিত। গঠিত, আবৃত না, ও আচ্ছা। অনেকগুলো কোষ দ্বারা গঠিত, মানে একটা গুচ্ছ। আবৃত আর গঠিতের মধ্যে পার্থক্য আছে কি? আবৃত মানে ঢাকা, ঢাকা। আর আচ্ছা। মানে অনেকগুলো কোষ দ্বারা একটা জিনিস গঠিত, দুটো এক না। তো যখন এরকম আবার এরকম অনেকগুলা কোষ মনে করো, তাহলে এটা একের অধিক কিনা বলো তো এখানে? হ্যাঁ। তো মনে করো এখানে একের অধিক কোষ আছে, মানে কি একের অধিক কি আছে বলো? টিস্যু আছে না? টিস্যু আছে। তাহলে এই যে মানে অসংখ্য টিস্যু মিলে বা একের অধিক টিস্যু মিলে কি তৈরি হবে বলো তো? দেহ, মানে অঙ্গ তৈরি হবে। তার মানে দেখো একটা টিস্যু, একটা কোষ ছিল, এরকম অনেকগুলা কোষ মিলে কি তৈরি হলো? টিস্যু। টিস্যু। আবার এরকম অনেকগুলা টিস্যু মিলে কি তৈরি হলো? অঙ্গ। অঙ্গ। বুঝতে পারছো? আবার এরকম অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হবে বলো তো? তন্ত্র। তন্ত্র তৈরি হবে। এরকম বিষয়টা। তার মানে এখন এইটা একটা কি বলতো, পুরোটা মিলে একটা কি বলতো? তন্ত্র। তন্ত্র। তাহলে দেখো কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে দেখো একটা থাকে হলো কি কোষ, অসংখ্য কোষ মিলে তৈরি হয় কি বলতো? টিস্যু। টিস্যু। টিস্যু মিলে কি তৈরি হবে? তন্ত্র। অঙ্গ। অঙ্গ। অঙ্গ মিলে কি তৈরি হবে? তন্ত্র। এখন এরকম অসংখ্য তন্ত্র মিলে তৈরি হয় একটা দেহ, কি তৈরি হবে? দেহ। বুঝতে পারছো? এরকম অসংখ্য তন্ত্র মিলে তৈরি হবে একটা দেহ। দেহ। তাহলে এখন বুঝিয়ে দেয়, মনে করো আমাদের এই টিভে একটা কোষ আছে, এটা কোষ। তো এরকম অসংখ্য কোষ মিলে তৈরি হবে কি একটা অঙ্গ। টিস্যু। টিস্যু। এরকম কোষ মিলে অসংখ্য টিস্যু। টিস্যু মিলে তৈরি হবে একটা অঙ্গ। যেমন হাত একটা কি বলতো? অঙ্গ। অঙ্গ। পা একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, কান একটা অঙ্গ। প্রতিটা অঙ্গের মধ্যে আবার অসংখ্য কি থাকে? টিস্যু থাকে। টিস্যু থাকে। টিস্যু থাকে। আর টিস্যুগুলো কি দ্বারা তৈরি? কোষ দ্বারা কোষ তৈরি। দ্বারা তৈরি। তাহলে হাত, পা, নাক, কান, চোখ যা দেখি সবই এক একটা করে কি অঙ্গ। অঙ্গ। তার মানে অঙ্গের মধ্যে কি আছে? টিস্যু আছে। টিস্যু আছে। টিস্যুর মধ্যে কি আছে? টিস্যুর সাথে কোষ আছে। তা অঙ্গগুলো বললাম, এই অঙ্গগুলো মিলে মিলে কি তৈরি হয়? তন্ত্র তৈরি তন্ত্র হয়। তৈরি হয়।
কিছু তন্ত্রের নাম বলো তুমি। রক্ত সংবহন তন্ত্র, পৌষ্টিক তন্ত্র, বলো তুমি। স্নায়ুতন্ত্র। তন্ত্রর নাম বলবো। একটা তন্ত্র বলো, ওই তো একটা বলছে, আর তুমি একটা বলো। খাদ- নাকি ও সবগুলো বলে ফেলছে সবগুলো? না আরো আছে, অবশ্যই আছে। বলো। আমি তো জানি স্যার, ওগুলোই তো জানি, এর মধ্যে তার বাইরে রেশন তন্ত্র, রেচন, হ্যাঁ, তাই না? তারপরে কি শ্বসন তন্ত্র শ্বসনতন্ত্র, আছে না অনেক? আরো অনেক আছে জানি। দেখো, তাহলে হলো এই যে তন্ত্র মানে অসংখ্য অঙ্গের সমষ্টি। যেমন আমরা বললাম পরিপাক তন্ত্র, কি বলতো? পরিবারতন্ত্র, পরিপাক তন্ত্র, পাকতন্ত্র, পাক তন্ত্র। অঙ্গ তো বোঝো নাকি? হাত পা হুম। নাক চোখ কান সবই আমাদের একটা কি বলতো? তন্ত্র, অঙ্গ। তন্ত্র, অঙ্গ। পরিপাক তন্ত্র, রেশন তন্ত্র, এগুলো কি তন্ত্রগুলো সব কিছু ভিতরে হয়? সংবহন তন্ত্র, ভিতরে তো মানে সব কিছু মিলে হ্যাঁ। তো তন্ত্র। তো এর ভেতরে হবে না ওইভাবে, অনেকগুলো অঙ্গ মিলে হয়। তারপরে কি বললাম? শ্বসন তন্ত্র, আরও আছে জনতন্ত্র, অনেক কিছু আছে। তো পরিপাক তন্ত্রের কথা যদি বলি, সব থেকে সহজ। তুমি খাবার খাও না? হ্যাঁ। কি দিয়ে খাও? মুখ দিয়ে। লোক দিয়ে। তো মুখ এখানে কি একটা অঙ্গ, অঙ্গ। এখানে দাঁতটা জিভ আছে, জিভ একটা অঙ্গ। হ্যাঁ। তারপরে এটা খাবারটা গেল, গলবিল আছে, হুম। তারপরে খাদ্য নালী আছে, দেন কি আছে বলো তো? পাকস্থলী আছে, পাকস্থলী। ক্ষুদ্রান্ত আছে, বৃহদান্ত আছে, জানো পাকগুলো জানো? হ্যাঁ। তারপরে হলো মলাশয় আছে, মানে পায়ু আছে। এই সবগুলো মিলে কি তৈরি হয়? পরিপাক তন্ত্র। পরিবারতন্ত্র। আরও আছে, এর সাথে কিছু গ্রন্থি থাকে, দুইভাগ বা যকৃত, হ্যাঁ। অগ্নাশয়, অগ্নাশয়। এইগুলো কি বলতো? পরিপাক তন্ত্রের অংশ অংশ, অঙ্গ। তার মানে দেখো এই এতগুলো অঙ্গ মিলে কি তৈরি হয়েছে? একটা মাত্র তন্ত্র, যার নাম হলো পরিপাক। পরিবারতন্ত্র। বুঝতে পারছো? জি। চিত্র দিয়ে দেখাতে হবে? না। আশা করি চিত্র দেখাতে হবে নাকি? দেখাতে হবে চিত্র অন করে, পাঠ করে দেখায় যদি, তাহলে বুঝতে পারছো তো নাকি? তো এখানে যদি দেখো আর ভালো করে দেখায়, যে এখানে তুমি খাবার খাচ্ছ, মনে করো মুখ, এটা যা পড়াচ্ছি একদম মনে রাখতে হবে, আমি ধরবো, না পারলে কিন্তু খবর আছে। তো এটা মনে করো রাইট, এটা হলো আমাদের কি খাদ্যনালী। খাদ্যনালী আসলো, আসার পরে আমাদের উদর গহ্বরে, মানে কি উদর গহ্বর, অ্যাবডোমেনে, বুকে, মানে পেটের মধ্যে। এখানে আসে, এখানে কি আসে বলো তো? পাকস্থলী। এভাবে পাকস্থলী আছে, বুঝছো? জি। পাকস্থলীটা আসে, এখানে হয় এবার ডিউডেনাম হয়, মানে ক্ষুদ্রান্ত শুরু হয়। দেন এইভাবে এখানে ক্ষুদ্রান্ত থাকবে, এখন এরকম থাকবে, আমি দিয়ে এলাম। দেন এখান থেকে আবার এভাবে শুরু হবে। এখানে একটা অংশ থাকবে, নাম কি বলো তো? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সে কি কোনো কাজ নাই? আচ্ছা, অনেকে যে- ইমিউনিটিতে কাজ করে। অনেকে রক্ত যে তন্ত্র। অ্যাপেন্ডিক্স পাঁচটা অপারেশন করে কি, তাদের কি কোনো কাজ থাকে না? আসলে আমাদের ওই ইমিউন সিস্টেম অনেকগুলো অংশ কাজ করতে পারে, বুঝছো? তো এইটা হলো পরিপাক তন্ত্র। এটা আবার ঘুরে আসে। হ্যাঁ, এখানে একটা কি আছে বলো তো? এটা ঘুরে আবার ওইদিকে। লিভার আছে, বুঝছো? এখানে আবার লিভার আছে, এখানে আবার সব একটু পিত্তথলি আছে। হ্যাঁ, এখানে আবার এখানে দিয়ে ফেললাম, এটা এখানে উন্মুক্ত হয় এখানে, এটা এখানে। আর এই পাশে কি আছে? টিস্প্লিন আছে, এখানে টিস্প্লিন। এখন তো পেটে ব্যথা লাগলে ভয়ে আছি। হ্যাঁ, অগ্নাশয় আছে, অগ্নাশয়টা এখানে দুই পাশে নালীটা আসে, এখানে হয়, এখানে যুক্ত হয়ে যায়। কি কি ব্যথা আমার হয় না ভাই, তোর হয়? না, আমার কাছে এদিক ওদিক কিছু লাগিয়ে যায়। এরকম আছে, বুঝছো? তাহলে এটা হলো অগ্নাশয় আছে এই পাশে, কি স্যার, এটা নীল দিলেন কেন? মানে এটা বোঝানোর জন্য এখানে একটা ডাক দিয়ে এটা যুক্ত হয়ে যায়। ও, এটা কিন্তু এটা একসাথে মিলে যুক্ত হয়েছে, দুটা মিলে, বুঝছো? ক্ষুদ্রান্তের সাথে। আর এই যে এটা দিলাম, এই যে এটা পেছানো দিলাম, এটা কি বলতো? এটা কিন্তু বৃহদান্ত। কি বলতো? এই যে বাঁকানোটা মোটা করে দিলাম, হুম। এটা হলো বৃহদান্ত। আর এটা হলো কি বলতো? এটা হলো অ্যাপেন্ডিক্স, ছোট একটা জিনিস থাকবে, বুঝছো? ওকে, তো এরকম। তাহলে এটা হলো আমাদের মুখ গহ্বর, মুখ একটা অঙ্গ, এটা গলবিল আছে, এটা হলো খাদ্যনালী, এটা একটা অঙ্গ, এটা পাকস্থলী। তারপর এই যে পেছানোটা মাঝে, এটা হলো ক্ষুদ্রান্ত। আর এই যে মোটা বড়টা, এটা হলো কি বৃহদান্ত। লম্বা কোনটা? ক্ষুদ্রান্ত লম্বা না বৃহদান্ত লম্বা বলো তো? ক্ষুদ্রান্ত লম্বা। তোমার কি মনে কি হয়? স্যার, ক্ষুদ্রান্ত না? ক্ষুদ্রান্ত লম্বা। হুম। বৃহদান্তটা কি বল? খাটো, মানে খাটো, মোটা, মোটা। ঠিক আছে? বৃহদান্ত বলা হয়, ক্যালিবার মোটা। আর এটা হলো অগ্নাশয়, এটা কি বলতো? লিভার লিভার। বা যকৃত। এগুলো যখন পরে পড়বো তখন বুঝতে পারবা, জাস্ট একটু বুঝাচ্ছি। তাহলে এখানে অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হচ্ছে বলতো? একটা তন্ত্র তৈরি হচ্ছে। এবং প্রতিটা অঙ্গের মধ্যে অসংখ্য কি থাকে? টিস্যু থাকে। জি স্যার। আর টিস্যুগুলো কি দ্বারা তৈরি? কোষ দ্বারা তৈরি। ক্লিয়ার? হুম। অঙ্গ, তাহলে টিস্যু, তাহলে প্রথম টিস্যু হলো কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, দেহ। এরকম অসংখ্য আছে না? অসংখ্য আরো হ্যাঁ, অনেক। তন্ত্র মিলে, সবগুলো মিলে একটা কি হয়? একটা বডি। বডি হয়। বুঝতে পারছো? তাহলে বলো, পার্টগুলো বলো, এই যন্ত্র মানে কিভাবে এই যে সিস্টেমটা বললাম, গঠনটা বললাম, হ্যাঁ। সংগঠন মাত্রা বলো তো এক পাশ থেকে।
প্রথমে কোষ, প্রথমে কোষ, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, প্রথমে কোষ, তারপর স্যার ভাইয়া টিস্যু, তারপর হলো অঙ্গ, তারপর হলো দেহ না তন্ত্র, তারপর হচ্ছে আপনার হলো দেহ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে বুঝলাম এগুলো তো আর কোনো ঝামেলা হবে না নাকি? দেহর পর তো আর কিছু থাকে না। দেহ তো দেহ, আর কি কি চাও তুমি? দেহ আর কিছু আছে? তাহলে এগুলো বুঝলাম। তাহলে এখন আমরা এটার উপর ভিত্তি করে শিখবো যে কোনো জীব আছে শুধুমাত্র এই কোষ দ্বারাই তৈরি হয়। কি দ্বারা? এই বইটা কি আপনার আমার এই বইটাই? হ্যাঁ ওইগুলো। আচ্ছা আচ্ছা, মাঝখানে পেজের জন্য ফাঁকাও আছে। না ওইগুলো আমি লাগাইছি। ও আচ্ছা 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 একটু এঁকে দেখাই যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাই। এটা কি অ্যাপের মধ্যে দেখতে? এগুলো অনেক আছে, কোলার নোট অনেক কিছু অনেক নোট সেটা আছে। ডার্ক মোডে দেন না কেন? হ্যাঁ? ডার্ক মোডে দিবেন, হ্যাঁ। সব কালো আসবে, তাহলে চোখে লাগবে না। ওটাই তো কম দেখা যায়, জি স্যার। ওটাই মনে হয় কম দেখা যায়, ওটাই মনে হয় কম দেখা যায়, দূরে ও, থেকে হ্যাঁ, দেখা যায় না। কম, তারা কম অনেকগুলো থাকে। পড়াই তো একসাথে। ও আপনি আমার অনেক লেগে পড়েন। চার্জ আপনার এটা ব্যাকআপ ঠিক আছে। কিরকম দেয়? চার্জ কি থাকে? আচ্ছা আমি তো চার্জ 100% দিই না, 80% দিই। আচ্ছা আচ্ছা, ওটা লিমিট করে দেওয়া আছে, 100% দিলে ব্যাটারি ক্যাপাসিটি হ্যাঁ। নষ্ট হয়ে যেতে পারে। আপনি কত যে হেল্প এতবার চলতেছে এটা? স্ক্রিন রেকর্ড করতেছেন, স্টোরেজ ফুল হবে না? আমি তো এগুলো ডিলিট দিয়ে দিই, ও আপলোড দিই। কত হেলথ চলতেছে ভাইয়া ব্যাটারি? না মোটামুটি ভালো আছে, আমি যেহেতু ওই যে 100% দেই না, হ্যাঁ, তো ভালোই থাকে আর কি। তো যাই হোক, 1 বছর হয়েছে কিনা তাহলে যখন নতুন এখন? তাহলে 98-99 চলতেছে ব্যাটারি হেলথ। ব্যাটারি চেক করে দেখেন নি? আছে, ভালোই আছে, চলতেছে তো ভালোই, তো চেক করে কি। চেক করলে মনে অশান্তি বাড়ে। তো এখানে দেখো চলতেছে ভালো, খারাপ না। কখন 80 নিয়ে বেরিয়েছেন ভাইয়া? 80 না, অল্প ছিল, মানে 70 ছিল এরকম। একটা ব্যাচ পরে আসলাম 1.5 ঘন্টার মতো হ্যাঁ, অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে। তার এখন তোমাদের ব্যাপারে আসছে, আবার একটা দিয়ে পড়াবো, চলবে। আচ্ছা। তো এখন দেখো, তাহলে এগুলো বুঝছো? এখন কথা হলো, কিছু কিছু জীব আছে শুধুমাত্র কি দ্বারা তৈরি? এই কোষ দ্বারাই গঠিত। মানে অসংখ্য কোষ থাকবে, বাট এগুলো কি তৈরি করবে না বলো তো? টিস্যু তৈরি করবে না, জাস্ট কোষগুলো এইভাবে গুচ্ছকারে থাকবে, বাট কোনো টিস্যু গঠিত হবে না। তাহলে তাদের কি বলবো? কোষ গঠনমাত্র প্রাণী। কি বলবো? কোষীয় গঠনমাত্র প্রাণী। মানে তাদের মধ্যে শুধু ভাই স্যামসাং এর ব্যাটারি হেলথ Hello? করেছিলেন? কত হ্যাঁ, ব্যাটারি হ্যাঁ। কমন না। হ্যাঁ আমার পার্সেন্ট দেখেন। হ্যাঁ বাইরে আছে, আমি রাতে যাবো তো, বাইরে রাতে গিয়ে আপনাকে দিব না। তাতে খারাপ, যদি 80 নিচে যায় নর্মাল দেখেন। 80 হওয়া পর্যন্ত টের পাবো না। তাহলে দেখো, শুধুমাত্র কোষ দ্বারাই গঠিত হলে তাহলে কি বলবো? কোষীয় মাত্রার প্রাণী। আবার কিছু কিছু জীব আছে শুধুমাত্র টিস্যু দ্বারা গঠিত, অঙ্গ তৈরি হয় না, তাদের কি কি বলবো? অঙ্গ, মানে অঙ্গ মাত্রার প্রাণী। আবার কিছু কিছু প্রাণী আছে তাদের মধ্যে কি, মানে যাদের জন্য টিস্যু তৈরি হবে তার টিস্যু মাত্রার প্রাণী। কারো কোনো কোনো প্রাণী আছে তাদের মধ্যে অঙ্গ তৈরি হয়, তারা হবে কি অঙ্গমাত্র প্রাণী। আবার কিছু কিছু প্রাণী আছে তাদের ক্ষেত্রে তন্ত্র তৈরি হবে, মানে সব থেকে উন্নত প্রাণী, তারা হলো কি বলতো? তন্ত্রমাত্র প্রাণী। বাট এইগুলো আমরা এইভাবে বলি না, একটু সুন্দরভাবে বলি। কীভাবে? যাদের মধ্যে কোষ, তারা শুধুমাত্র কোষীয় গঠনমাত্র প্রাণী। যাদের মধ্যে মানে টিস্যু তৈরি হয়েছে তাদেরকে আমরা কি বলি? কোষ টিস্যু মাত্র প্রাণী। কারণ টিস্যু তৈরি হয়েছে মানে কি, সেখানে কোষ আছে। মানে আগেরগুলো বলবো। হ্যাঁ, আগেরগুলো বলতে হবে। যেমন এখানে দেখি, তাহলে হলো সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে ভাগ করা হয় 4 প্রকারে, প্রাণী গোষ্ঠী ভাগ করা হয়। এবং আমরা দেখবো এখানে যে আসলে আমাদের এই বইয়ের যে সিকোয়েন্সগুলো আছে সবগুলাই কি বলতো? অনুন্নত থেকে উন্নতর দিকে সবসময় আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা কি পড়ছি? পরিফেরা থেকে না, পরিফেরা থেকে কর্ডাটা পর্যন্ত না। তো আমাদের ধারাবাহিকতা এইভাবেই চলবে। আমরা যখন উদাহরণ বলবো, আগে পরিফেরা, তারপরে এরকম সিকোয়েন্সে যাবে, বুঝছো? তাহলে আর মুছতে করতে হবে না। মুছতে আছে পরে বললাম না, 9টা পরের নাম মুছতে আছে। না ওইভাবে না। তাহলে এটা পরের দিন আমাকে আমি ধরবো কোন নয়টা আছে? যে পর্ব 9টা পরিফেরা নিয়ে ও ওইটা তো এইটা পড়ছিলাম। হ্যাঁ, তাহলে এটা মুছতে হবে, এটা দেখে। তাহলে উদাহরণগুলো এখানে লাগবে তো? জি, এখানে আছে না? হ্যাঁ, এখানে আছে তো, নবে আছে। তাহলে এই 9টা কোনটা মুছতে করবো, বুঝছো? আপাতত পরেগুলো আরও বাকি সাব টাইপ আছে, ওইগুলো পরে পড়িও। বাট আপাতত 9টা মুছতে করবা, পরে দিন আমি ধরবো একদম সিকোয়েন্স অনুসারে। তারপর দেখো সংগঠন ক্রমমাত্রা ভিত্তি করে, তাহলে প্রথম হলো কোষীয় মাত্রার গঠন। মানে কি, এখানে শুধুমাত্র কি থাকবে বলো তো? কোষ থাকবে, আর কিছু তৈরি হবে না। এটা বহুকোষী, বাট এখানে টিস্যু তৈরি হবে না, বাট শুধু কোষগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে থাকবে। দেখো দেহে গঠনে কিছু কোষ সম্মিলিতভাবে নির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত হয়, সেই ধরনের দেহকে কী বলা হবে? কোষীয় মাত্রার গঠন বলা হয়ে থাকে। এক্ষেত্রে এক ধরনের শ্রম বিভাজন দেখা যায়। শ্রম বিভাজন মানে কি? মানে এই যে জীবটা তৈরি হয়, যে প্রাণীটা তৈরি হয় অসংখ্য কোষ দ্বারা, এখানে টিস্যু তৈরি হয় না, বাট
কোষগুলোর মধ্যে দেখা যায় 5 জন কোষ মিলে একটা কাজ করে, 6 জন কোষ মিলে আরেকটা কাজ করে, হ্যাঁ। মানে এটাকে বলা হয় শ্রম বন্টন। ও বাবা কোরগুলো আবার এটা বোঝায়। হ্যাঁ, মানে এটা তো সিস্টেম একটা আছে। তো মনে করো কিছু কোষ মিলে একটা নির্দিষ্ট কাজ করে, এটাকে বলা হয় শ্রম বন্টন, বুঝতে পারছো? বাট টিস্যু তৈরি হয় না, বুঝছো? হুম। যেমন কিছু কোষ জননের কাজে, অন্য কোষগুলো পুষ্টি সংক্রান্ত কাজে ব্যস্ত থাকে। উদাহরণ কি বলতো? তাহলে এটা প্রথম লেভেলে বলতেছে না কোষীয় গঠনতন্ত্র প্রাণী। জি স্যার। সো প্রথম পর্বটার নাম কি ছিল? পরিফেরা। সো উদাহরণ কি হবে? পরিফেরা, বুঝতে পারছো? তাহলে মুক্ত করতে কঠিন হবে না, না। না, তাহলে সবচেয়ে অনুন্নত যেটা সেটা হবে কি? পরিফেরা। পরিফেরা। প্রথমটাই শুধুমাত্র কোষ, এখানে কিছুই তৈরি হয়নি। তারপরটা কি বলতো? কোষ টিস্যু মাত্রা গঠন, মানে কোষ টিস্যু মাত্রার গঠন, মানে এখানে টিস্যু তৈরি হয়েছে। তার বিষয়টা কি? সদৃশ কোষগুলো যখন একই মানে একটি অভিন্ন কাজ সম্পন্নের জন্য সুনির্দিষ্ট প্যাটার্ন বা স্তরে গোষ্ঠীবদ্ধ বিন্যস্ত হয়ে টিস্যু নির্মাণ করে, এ ধরনের গঠনকে বলা হয় কি? কোষ টিস্যু মাত্রার গঠন। মানে কোষ। টিস্যু সংখ্যাটাও বুঝতেই হবে, যেক্ষেত্রে একগুচ্ছ কোষ, ঠিক আছে, একই উৎস থেকে উৎপত্তি হয়। একই মানে কি? অভিন্ন। অভিন্ন। অভিন্ন উৎস থেকে উৎপত্তি হয়ে একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকে, একই ধরনের কাজ তখন করবে, মানে তারপর টিস্যু তৈরি হলো। অর্থাৎ টিস্যু তৈরি হলে তাকে বলবো আমরা কি বলতো? কোষ টিস্যু মাত্রার গঠন। তো এখানে উদাহরণ কি হবে? নিডারিয়া। এটা সিনডারিয়া না, কিন্তু নিডারিয়া, মিডারিয়া। সেটা উচ্চারণ হবে না। তা নিডারিয়া পরভুক্ত প্রাণীদের এ গঠন মাত্রা দেখা যায়। তাহলে পরিফেরার পরে কি আসে? নিডারিয়া। নিডারিয়া। সো উদাহরণ কি হবে? নিডারিয়া। নিডারিয়া পরে সিটা মানে উদয় দিয়া রাখছে আর। এগুলো অনেক শব্দ আছে, যেমন সাইকোলজিস্ট, হ্যাঁ। আর অনেক আছে, এটা কি আসলে কোনো কাজই নাই, সি এর কোনো মানে নাই? কিছু না কিছু একটা আছে। অবশ্যই আছে। আল্লাহ জানে। মানে, হুম। তোমার আরবি বর্ণমালা যেমন পড়ি, ইংলিশ স্যারকে জিজ্ঞেস করি, ওরাও যে খুব ভালো করে তাও কিন্তু না স্যার এগুলা। আর তো জানে, এটা তো আরো সাধারণ জ্ঞান, মানে সবাই তো জানবে এমনটা না, জানলে ওটা বলতে পারবে না হলে। আর এটা তো এখন বর্তমান যুগ, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে পারবে। হ্যাঁ। এখন আমি বুঝতে পারার যুগ নাই, বুঝছো? সিন্ডারিয়া। এর মানে হচ্ছে যে ভাই আরবি হরফের কলকলা আছে না, হুম, হুম। ওইখানে মানে এই ইংলিশের কলকলা। দেখো গুন্ডা। গুন্ডা। এখানে দেখো অনেকে আছে, যেমন যে আমরা তো বলি যে নিউমোনিয়ার সামনে পি আছে। হ্যাঁ, আমরা তো বলি যেমন ফাদার বলি, হ্যাঁ। বাট ওরা কিন্তু আবার আর উচ্চারণ করে না, বুঝে রাখে ফাদার ফাদার। ফাদার সিস্টেম রাদা। ওটা তো ঠিক মানুষ আছে, কিন্তু এখানে একটা চোখের সামনে সিটে নাই করে দিলাম। তো এখানে দেখো টিস্যু অঙ্গ মাত্রার গঠন, মানে কি? টিস্যু গঠন তো ছিলই, সাথে এখন কি হয়েছে? অঙ্গ, অঙ্গ। আর একটু উন্নত হয়েছে। হ্যাঁ। তো এখানে দেখো স্বাচ্ছন্দ্য জীবনযাপনের জন্য যখন একাধিক টিস্যু নির্মিত বিভিন্ন অঙ্গের সমাহার ঘটে, তখন সেই গঠনকে কি বলা হবে? টিস্যু গঠন মাত্রা বলে। উদাহরণ কি হবে? পরেরটা পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। উদাহরণ কি হবে? প্লাটিহেলমিনথিস। যদি আমি তোমাদেরকে, যদি এমন হতো যে প্লাটিহেলমিনথিস পরীক্ষা আমি দিলাম না, আমি বললাম যে নিচের কোন প্রাণীদের মধ্যে টিস্যু অঙ্গ গঠন মাত্রা দেখা যায়, তাহলে অপশনে দিব প্লাটিহেলমিনথিস যে মধ্যে যে প্রাণীগুলো আছে ওইগুলো একটা তুলে দেবো, আচ্ছা আচ্ছা। তখন কিন্তু অ্যান্সার কিন্তু রাইট। হ্যাঁ। আবার নর্মালি কি দিবে? শুধু প্লাটিহেলমিনথিস পর্বক বলে দিবে, তাহলে প্রশ্ন কিন্তু অনেকভাবে হতে পারে, হ্যাঁ। এটা কিন্তু কনফিউশন হওয়া যাবে না, বুঝছো? প্লাটিহেলমিনথিস মানে কি? চ্যাপ্টাক্রিমি। তো আমি দেখে দিলাম চ্যাপ্টাক্রিমি, টোপক্রিমি, এগুলো বললে কিন্তু আবার কনফিউশন হওয়া যাবে না, বুঝছো? তার প্লাটিহেলমিনথিস পরভুক্ত প্রাণী দেহে এই ধরনের এই গঠনমাত্রা সর্বপ্রথম আবিষ্কৃত হয়। এক্ষেত্রে কি দেখা যায়? চক্ষুবিন্দু, প্রোবসিস, জননাঙ্গ ইত্যাদি টিস্যু অঙ্গ গঠনমাত্রার উদাহরণ, মানে এই গঠনগুলো তৈরি হয়, বুঝতে পারছো? ওকে, এগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট এখানে কি মনে রাখতে হবে যে টিস্যু অঙ্গ মাত্রার গঠন বলতে কী বোঝায়, এর উদাহরণটা কি, জাস্ট কেন কোষীয় মাত্রা গঠন বলতে কী বোঝায়, উদাহরণ কী, এগুলো শুধু বলতে কী বোঝায় আর উদাহরণ। আর অঙ্গতন্ত্র মাত্রা গঠন, বুঝতে পারছো? তো এটা কি মনে রাখতে হবে? জাস্ট এখানে কি তৈরি হবে? তন্ত্র তৈরি হবে, অঙ্গগুলো মিলে তন্ত্র রয়েছে। ওকে, তার মানে এখানে কি হবে? এরা হলো উচ্চতর প্রাণী, হ্যাঁ। যত উন্নত প্রাণী আছে সব উচ্চতর প্রাণী গোষ্ঠীতে এ ধরনের গঠন দেখা যায়, বুঝছো? এক্ষেত্রে অঙ্গগুলো একত্রিত হয়ে কিছু কাজ সমাধানের জন্য অঙ্গতন্ত্র সৃষ্টির মাধ্যমে দেহকে সর্বোচ্চ মাত্রা গঠনে উন্নত করেছে। তাহলে তন্ত্রগুলো বা সিস্টেমগুলো দেহে যেমন শ্বসন, সংবহন, পরিপাক প্রভৃতি মৌলিক কাজের সঙ্গে জড়িত থাকে। অধিকাংশ পর্বে এ ধরনের গঠন দেখা যায়, মানে এরপরে যা আছে বাকিগুলো হলো কি বলতো? অঙ্গতন্ত্র মাত্রা গঠন। সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে কোথায় বলতো? নিডারিয়া বা নিমার্টিয়ান বা নিডারিয়ান
পর্বে প্রাণীদের ক্ষেত্রে, সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে। এটা নিডারি একই স্যার। হ্যাঁ, নিডারিয়া বোঝানো হয়েছে, নিমার্টিয়ান প্রাণী, বুঝছো? সামুদ্রিক প্রাণী গোষ্ঠী, অর্থাৎ নিডারিয়া পর্বে যে প্রাণী সমুদ্রতে বসবাস করে তাদের বোঝানো হয়েছে। তার মানে কি বোঝা গেল বলো তো? আমাদের যে সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে 4 প্রকারের কোষীয় গঠনমাত্রার প্রাণী, কোষ টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গমাত্রা, অঙ্গ তন্ত্র। উদাহরণ কেন বলবো? পর্বগুলো সিগমাস মনে রাখবো। প্রথমটা পরিফেরা, তারপরটা হেরেডিয়া, তারপরটা প্লাটা হেলমেন্টিস, বাকি সব তন্ত্র যা আছে সবই হলো বাকিগুলো। বুঝতে হয়েছে না? শেষ। তো তুমি যদি এভাবে বুঝে না পড়ো তার মানে কি হবে? মুক্ত থাকবে না না। তো এরকম অসংখ্য মুক্ত করতে হবে। কয়টা মুক্ত করবো? আপনি ভাইয়া যখন এইভাবে মুখস্থ করতেন ছোটবেলা এইচএসসি থেকে, আমি বুঝে মুক্ত করতাম। আমার এগুলো আসলে মুক্ত হতে একটু ভালো হয় না। ক্লাস 8-এ থাকতে তো আমি মনে করো বই রিভিশন দিতাম, মানে বিজ্ঞান বইটা আধা ঘন্টা লাগতো সদস্য, এরকম হতো আর কি। তারপর আমার মুক্ত ছিল, আমি বই না দেখে রিভিশন দিতাম। বই পুরো মুখস্থ ছিল। হ্যাঁ, বিজ্ঞান বইটা মুক্ত ছিল না। আর ক্লাস 5-এ থাকতে সব বই মুক্ত ছিল, মানে একদম রিডিং, মানে আমাদের পড়াই তো এরকম একদম, মানে আমরা বেসরকারি স্কুলে বসি তো একটা, তো ওখানে এরকম আমাদের রিডিং মুক্ত করতো, বোঝা টোজা পড়ার বিষয় আগে মুক্ত, মানে সমাজ মানে বিজ্ঞানে যেমন করছো না, ওই যে যেমন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, বেসরকারি মানে আমাদের মতন স্কুল। না এরকম স্কুল না, ওটা এনজিও স্কুল, আচ্ছা। টাকা পয়সা লাগে না, ওরাই বরং আমাদের খাতা পর্যন্ত দিত, কলম মানে পেন্সিল সবই দিত, মানে কিছু নিজের খুঁজছিলি কিছুই কিন্তু ব্র্যাকের স্কুল কি? ব্র্যাকের মতো সিস্টেম, ওটা অন্যরকম একটা স্কুল, ব্র্যাকের থেকে উন্নত। আচ্ছা আচ্ছা। তো ওখানে মনে করো এখন যেমন আমি যখন এইটা পড়তাম, যেমন যে খাদা মাদা বলতেছি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো কিন্তু ছোটো ক্লাসে 5 শিখছি কেমনে, আমাদের ইংলিশ পড়াইতো, মানে আমাদের টিচারগুলো কিন্তু আবার খুবই লো এডুকেটেড, আচ্ছা। মানে ওরা হলো কেউ 8 পাস, কেউ হলো এসএসসি পাস, এর উপরে নেয়, আচ্ছা মানে ওরকম এডুকেটেড নেয়, বাট ওই যে আবার অফিস থেকে সুপারভাইজার আছে, তার মাস্টার করে এরকম, হ্যাঁ। ওরা আবার হাইলি মানে প্রশিক্ষণ প্রাপ্ত, আবার টিচারগুলোকে প্রতি মাসে আবার প্রশিক্ষণ দেওয়া, হ্যাঁ। টিচার করে এরকম সিস্টেম। তো এরকম আবার বাইরে থেকে অফিসার আসে প্রয়োজন, মানে সপ্তাহে 2-3 দিন করে তারা এসে আমাদের পড়া বোঝায়, যেটা টিচাররা বোঝে না তারা বোঝাই দিত। তো আমাদেরকে কী করে হতো, ইংলিশ দিতাম যখন আমরা ক্লাস 5-এ পড়ি, তখন এই সিস্টেমটা আসলো। তখন ওই যে আর কি রেকর্ড আছে, হ্যাঁ। ফোন ছিল তাদের, ফোনের ভেতরে ফোন দিত, অফিস থেকে ফোন দিছে, হ্যাঁ। ফোনের ভেতরে ইংলিশ যেটা আর কি, প্রতিটা চ্যাপ্টার রেকর্ড আছে, রেকর্ড করতে হলো যারা মানে বিদেশিরা আর কি, হ্যাঁ। মানে আমাদের ওটা তো ফরেন কান্ট্রি দিয়ে চলে আর কি আচ্ছা, এই আচ্ছা। স্কুলটা। তো ওই যে ফরেনার দিয়ে ইংলিশে রেকর্ড করা হয়েছে, তাদের কথা তো ওইরকম অন্যরকম হ্যাঁ, ইংলিশ হ্যাঁ, শোন। হ্যাঁ। তো এরকমই আমাদের প্রতিটা অর্ডার মনে করে ইংলিশ রেকর্ড জি। রিডিংগুলো, হ্যাঁ। তো এগুলো ওখানে মানে বক্স ছিল, মানে স্পিকার ছিল, হ্যাঁ। ওগুলো দিত, স্পিকারে বলতো, আমরা নিচে এখানে দেখাইতাম মানে রিডিংগুলো, টিচার পড়ে না, হ্যাঁ, 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 কিন্তু ওটা আমাদের স্পিকারে পড়াইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওগুলো আমরা ওইভাবে পড়তাম আর কি ইংলিশগুলো। এখন কি ওই স্কুলগুলো আছেই? হ্যাঁ আছে, এখন আর উন্নত হয়েছে, উন্নত বলতে আগে এখন ওই স্পিকার মানে ওইসব করে না, এখন ডিজিটাল মাল্টিমিডিয়া যেগুলো আসে আচ্ছা আচ্ছা। মেনলি ক্লাস, এখন আগে তো ক্লাস 5 অবধি ছিল, এখন হলো আপনি কোন ক্লাস পর্যন্ত বলছেন? আমাদের সময় 5 অবধি ছিল, এখন আবার এসএসসি অবধি শুরু করছে। তো এখন আবার কী করে, এরকম 2 পাশে 2টা মনিটর আছে, আর করে আর কি, ওখানে অনলাইনে ক্লাস হয়। টিচারগুলো তো মনে করো এসএসসি পাস, এগুলো তো এখনো ভালো, SSC pass? হ্যাঁ এগুলো অতটা ভালো বোঝাতে পারে না, জাস্ট এগুলো মনে করো ফ্যাসিলিটার বলা হয় এদেরকে, অর্থাৎ এরা যেটা বুঝতে পারে স্টুডেন্ট একটু বোঝাই দেয়। মেনলি ক্লাস হয় মনিটরে, 2 পাশে 2টা মনিটর থাকে, রেকর্ডেড ক্লাস মানে ঢাকা থেকে মনে করে রেকর্ড করে দেয়, এগুলো চলে। আবার যে খাতাটা পরীক্ষা হয়, ওরাই কাটিতে হবে, পরীক্ষাটা হবে, খাতা পাঠায় দেয়, কাটবে। ও আচ্ছা। আর এখানে একজন থাকে ক্লাসে, খাবারও দেয় স্যার স্কুল থেকে? স্কুলে খাবার দেয় না, মানে পড়াশোনার খাতা টাতা সবই দেয়, খাতা মনে করো যা দেয় তাতে আরও এক্সট্রা থেকে যায় আর কি। এত খাতা দিত? মানে 1 ডজন? তোমার খাতা শেষ হলে আবার দিবে, এটা হলো কথা। এরপর দেখা যায় অনেক সময় খাতা একবার সব বছরের খাতা subject একবার দিয়ে দেয়, হ্যাঁ। দেখা যায় এক্সট্রা অনেক থাকে, কতগুলো দিত স্যার? অনেক হিসাব নাই এরকম খাতা। আমার কাছে মনে হয় আমার বাসায় এখনও অনেক খাতা আছে, আমার ছোটো ভাইয়ের 10-12টা করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। ভালো রেঞ্জেরই খাতা দেয়? হ্যাঁ ভালো ভালো বই খাতা কলম সবই? সব। দেখো তাহলে এটা তো বুঝলা না, জীবন পদ্ধতি অর্থাৎ কীভাবে জীবিকা নির্বাহ করা। দেখো জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীকুলকে নিম্নলিখিত ভাগে ওখানে কোনো টাকা দিতে হয় না? না ভাগ করা হয়, কারণ আমাকে টাকা দেয়, আমাকে মনে করো ওই ওএনজিও থেকে, আমি মেডিকেল স্টুডেন্ট পাস, মেডিকেল পড়তেছি, জাস্ট আমি শুধু 5 অবধি পড়ছিলাম জন্য, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমাকে দ্বারা ওরা ব্র্যান্ডিং করে বা বিভিন্ন বিদেশে আমার মানে কথা ছড়ায় দেয়,
বা পাঠায় দেয় আমার ইয়েতে, ওরা ডোনেশন পায় এখান থেকে, জি। এটা দিয়ে মনে করে চলে। হ্যাঁ ওদের মনে করে হেলথ সেক্টর আছে, এডুকেশন সেক্টর আছে, বিভিন্ন সেক্টর আছে, তো ওইগুলো চালাতে হবে, সেগুলো কাজ করে। সো আমাকে মনে করে ওরাই জাস্ট, আমি সেই পড়ছি শুধু 5 পর্যন্ত, আমাকে ওরা 8,000 করে স্কলারশিপ দেয় প্রতি মাসে, তাহলে বলছে আচ্ছা, আচ্ছা। 8,500 করে। রেগুলার হ্যাঁ, এবং আমাকে মানে বিদেশে পড়ানোর জন্য মানে পরবর্তীতে ইংলিশ মাস্টার করার জন্য ওরা একটা ব্যবস্থা করবে ফ্যাসিলিটিস দিয়ে, আচ্ছা আচ্ছা এতটা ফ্যাসিলিটিস মানে ওটা মানে ইন্টারন্যাশনাল এনজিও। আচ্ছা আচ্ছা ভাই চলো ওখানে থেকে কলেজ করি কলেজের সিস্টেম আছে কোনো কলেজ এখন করা নাই, কলার আমি প্রস্তাবনা দিয়েছিলাম যে একটা করার জন্য, কলেজ করা নেই। আপনি ওই এনজিওর সাথে তাহলে আসেন, হ্যাঁ, ওখানে থেকে আপনি মাঝে মাঝে ক্লাস, মাঝে মাঝে ক্লাস নেই আমি স্কুলে গেলে। ওই স্কুলটা কি মানে অনেক বড় স্কুল একটা না, অনেক স্কুল আছে, প্রায় 170 তখন স্কুল আছে পুরো বাংলাদেশে? এইটুকুতে। হ্যাঁ, 100 এরকম। দক্ষিণ অঞ্চলে কিছু আছে, আর আমাদের এগুলোতে 114টা আছে। আপনার ভালো কেমন কেমন এখন? আছে, অনেক আছে। ওখানে সব কি গরিব মানুষ বাচ্চাগুলো যায় নাকি সবাই? মানে চরের যারা আছে সবাই যায়।